স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে ঠিক আছে, আমরা আজকে বিক্রিয়ার গতি পড়বো। আব্দুল্লাহ ঢুকতে পারতেছে না কেন বুঝলাম না। বিক্রিয়ার গতি স্যার আপনার সাউন্ডটা কি আসছে? আমার এখানে আসতে শোনা যায়। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করো যে অফ রাখো অডিওটা, ইয়েটা অফ রাখো তোমরা অডিও। আচ্ছা, বিক্রিয়ার গতি বা হার, হ্যাঁ, বিক্রিয়ার গতি বা হার। তো আমরা সাধারণত এই যে আমরা যে বেগ বা গতি পড়ি, এটার ইয়ে কি, মানে একক সময়ে একটি বস্তু একই দিকে মানে সরল রেখায় যতটুকু দূরত্ব অতিক্রম করে তাকে বিক্রিয়ার গতি বা বেগ বলে। তাহলে একক সময়ে, এখন এই যে বিক্রিয়ার গতিটা আমরা কিভাবে নির্ণয় করব? একক সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা হ্রাস পাবে না বৃদ্ধি পাবে? হ্রাস পাবে। অর্থাৎ যতটুকু একক সময়ে যতটুকু বিক্রিয়কের ঘনমাত্রা কমলো অথবা একক সময়ে যতটুকু উৎপাদের ঘনমাত্রা বৃদ্ধি পেল, সেটা হচ্ছে কি বিক্রিয়ার হার বা গতি। আচ্ছা, আমি যেটা আরো সহজ করে লিখে দিচ্ছি যে একক সময়ে ঘনমাত্রার বৃদ্ধি বা হ্রাসের, অর্থাৎ ঘনমাত্রার পরিবর্তন লিখবো আমরা। হ্রাস হতে পারে, বৃদ্ধি হতে পারে। হ্রাস হবে কার? বিক্রিয়কের। বৃদ্ধি হবে কার? উৎপাদের। তাহলে আমরা বলবো একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনের হারকে বিক্রিয়ার গতি বা বেগ বলে। লেখো, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে তো দেখো আমরা কি লিখলাম এখানে, একক সময়ে ঘনমাত্রার পরিবর্তনকে বিক্রিয়ার হার বা গতি বলে। পরিবর্তনের হারকে আমরা বলবো না, হ্যাঁ। একক সময়ে ঘনমাত্রার পরিবর্তন যেটা হবে, একক সময়ে যে পরিবর্তনটা হবে সেই পরিবর্তনটা দুরকম। একটা হলো অ্যাকর্ডিং টু রিঅ্যাকট্যান্ট, আর একটা হলো অ্যাকর্ডিং টু প্রোডাক্ট। একটা কি অ্যাকর্ডিং টু রিঅ্যাকট্যান্ট মানে বিক্রিয়ক অনুসারে, আর হচ্ছে কি উৎপাদ অনুসারে। একটা হলো বিক্রিয়ক অনুসারে, একটা কি উৎপাদ অনুসারে। তাহলে আসো যেমন মনে করো আমরা ধরলাম যে T1 সময়ে কোনো একটি বিক্রিয়কের ঘনমাত্রা হচ্ছে তোমার C1। এবার আমরা আলোচনা করব বিক্রিয়ক অনুসারে। কি অনুসারে? প্রথমে আমরা আলোচনা করব বিক্রিয়ক অনুসারে। আমরা ধরবো T1 বিক্রিয়ক, লিখে ফেলো, সহজ করে লিখে ফেলো, দরকার নাই। বিক্রিয়কের ঘনমাত্রা। তো কেউ যদি ইচ্ছা করো বিক্রিয়কের মোলার ঘনমাত্রা এই কথাটাও লিখতে পারো। T2 সময়ে বিক্রিয়কের ঘনমাত্রা C2। তাহলে এবার লেখো বিক্রিয়কের ঘনমাত্রার পরিবর্তন। এবার বলো তো আমরা কি C1 মাইনাস C2 লিখবো না C2 মাইনাস C1 লিখবো? এই বলবে জাইমা বলবে আমার কি C1 মাইনাস C2 না C2 মাইনাস C1? বুঝে বলো, চিন্তা করে বলো, সবাই চিন্তা করো, বাকিরা সবাই চিন্তা করো কি লিখবো আমরা, কি হবে?
স্যার C1 minus C2 প্রশ্ন আমায় করিও না, মানে তুমি বলো, তুমি চিন্তা করে বলো। তুমি বলতেছো C1 minus C2 C1 minus C2। আচ্ছা, এখানে না, এটা হবে না। কেন হবে না? স্যার C2 মানে C1 হবে কেন? স্যার, কারণ এখানে হচ্ছে যেটা প্রথমে হয়ে গেছে। হচ্ছে T1 এর আমাদের হচ্ছে প্রাথমিক আচ্ছা, এখন দেখো, কোনো চিন্তার দরকার নাই। রূপা যেটা বলতেছে এটা ঠিক আছে, ওর লাইন আছে যে T1 সময় কম, T2 টার সময় বেশি। এটা তো নাকি রূপা, এটা তো ওই কথাই তো নাকি? রূপা নাই, আছে তো? হ্যাঁ রূপা, জি স্যার, জি মানে স্যার, এটাই। কথা এটাই তো। হ্যাঁ, আমরা জি স্যার। সব সময় ফাইনাল থেকে ইনিশিয়ালটা বিয়োগ করব। এখন ঘনমাত্রার ক্ষেত্রে ফাইনাল ঘনমাত্রাই কম না বেশি, বিক্রিয়কের ক্ষেত্রে ফাইনালের যে ঘনমাত্রা সেটা কম না বেশি, এটা বুঝতে হবে কিন্তু। বেশি। বেশি। ফাইনালের থেকে কোনটার বেশি? ফাইনাল বেশি নাকি তোমার ইনিশিয়ালের বেশি? কথা বলছি। ফাইনাল। আবার আবার বলতেছি, অর্থাৎ এখানে C1 বেশি হবে না C2 বেশি হবে, সেটা বলো। C2 বেশি হবে না, C2 বেশি হবে না, কারণ বিক্রিয়ক আস্তে আস্তে কি হবে? কমতে থাকবে। বিক্রিয়ক আস্তে আস্তে কমতে থাকবে। কথা ঠিক কিনা? যখন আমরা যে বিক্রিয়ক নিয়ে শুরু করলাম বিক্রিয়া, কিছুক্ষণ পরে কি বিক্রিয়ক সেটা থাকবে না কমে যাবে? সেটা কমে যাবে, হ্রাস পাবে। বিক্রিয়ক কমে যাবে, উৎপাদ বাড়বে। উৎপাদটা বাড়বে, আমরা এটা বেড়ে যাবে। বিক্রিয়ক অনুসারে লিখছি। কি অনুসারে? বিক্রিয়ক অনুসারে লিখছি, বিক্রিয়ক অনুসারে। তো যেহেতু আমরা বিক্রিয়ক অনুসারে লিখছি, সেহেতু আমাদের এখানে C1টা হচ্ছে বেশি আর C2 হচ্ছে কম। C1 বেশি, C2 কম। কম হলেও আমরা কমটা থেকে বেশি বিয়োগ করতে হবে। কম হলেও কমটা থেকে বেশি বিয়োগ করতে হবে। আমাদের নিয়মে হচ্ছে ফাইনালটা থেকে ইনিশিয়াল বিয়োগ করতে হবে। কোনটা বেশি কোনটা কম চিন্তা করার দরকার নাই। তবে এই ক্ষেত্রে যেহেতু বিক্রিয়ক, সেহেতু কিছু সময় পরে, অর্থাৎ T2 সময় পরে এটা কম হবে, এটা বেশি হবে। বুঝতে পারছি না আমি? যে আমরা সব সময় ফাইনালটা থেকে ইনিশিয়ালটা বিয়োগ করব। বিক্রিয়কের ক্ষেত্রে ফাইনালটা কম, ইনিশিয়ালটা বেশি, কারণ আমরা যেই ঘনমাত্রায় বিক্রিয়া শুরু করলাম কিছুক্ষণ পরে আমাদের সেই ঘনমাত্রা থাকবে না, কমে যাবে, ঘনমাত্রা কমে যাবে। পক্ষান্তরে প্রোডাক্টের ঘনমাত্রা বৃদ্ধি পাবে, সেটা একটা কার্ভে আমি দেখাবো। তাহলে এখন আমরা কি লিখবো? C1 না কি C2 C1? C2 মানে C1 লিখবো। 2 minus C1 C2 C1, গুড। C1 C1। আচ্ছা এবার বলো, C1 এই C2 C1 আমি যাকে জিজ্ঞেস করি, তুষা, C2 C1টা কি এই মানটা কি ধনাত্মক হবে বিয়োগ করলে না ঋণাত্মক হবে? ঠিক আছে আব্দুল্লাহ, এই জাইমা পরামর্শ দিছে, ভালো একটা পরামর্শ দিছে। আব্দুল্লাহ ঋণাত্মক। ঋণাত্মক হবে, গুড। কারণ যেহেতু C2 মান ছোট, এটার মান বড়, তাই এই বড়। ঋণাত্মক DC। আমাদেরকে যেহেতু আমরা কমটা থেকে বেশিটা বিয়োগ করছি, সুতরাং আমাদের এই মানটা রেফারেন্সটা হবে ঋণাত্মক। এবার আসো সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য কি হবে? T2 T1 নাকি T1 T2? সাদিয়া, হ্যাঁ, সময় T2 minus T1 হবে স্যার। হ্যাঁ, T2 T1, এটা সব সময়, এভরি টাইম, সব সময় T2 T1 পরের ফাইনাল সময় টাইম থেকে, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম।
ফাইনাল থেকে নিচেরটা কি করতে হবে, বিয়োগ করতে হবে। এটা সব সময়ই কি থাকবে, ঠিক থাকবে। তো ডিফারেন্সটা ধনাত্মক হবে, এই পার্থক্যটা হবে কি ধনাত্মক ডিটি। এটা আমরা বুঝতেছি, ঠিক আছে? এবার লেখো বিক্রিয়ার হার। সুতরাং বিক্রিয়ার হার সমান হবে মাইনাস ডিসি বাই ডিটি। তাহলে উপরে হচ্ছে পার্থক্য আর নিচে হলো সময়ের পার্থক্য। তাহলে আমরা পেলাম কি মাইনাস ডিসি বাই ডিটি হচ্ছে বিক্রিয়ার হার। হচ্ছে কি অ্যাকর্ডিং টু রিঅ্যাকট্যান্ট, বিক্রিয়ক অনুসারে কিন্তু বিক্রিয়ার হার হচ্ছে মাইনাস ডিসি বাই ডিটি, মাইনাস ডিসি বাই ডিটি। হ্যাঁ, না বুঝলে তোমরা মাইক্রোফোন অন করে কথা বলিও, আর বুঝলে বলার দরকার নাই। তাহলে বিক্রিয়ার হার বুঝলাম। এবার আমরা করব উৎপাদ অনুসারে। এখন আমরা করব উৎপাদ অনুসারে অ্যাকর্ডিং টু প্রোডাক্ট। উৎপাদ অনুসারে তাহলে আমরা লিখব T1 সময়ে x1, T1 সময় উৎপাদের ঘনমাত্রা হলো x1, T2 সময়ে উৎপাদের ঘনমাত্রা। আমরা এখানে ঘনমাত্রা এটার সাথে মোলার ঘনমাত্রা কথাটা লিখলে আরো সুন্দর হবে। লিখতে চাইলে তোমরা লিখতে পারো যে মোলার ঘনমাত্রা x2। এবার আমরা লিখব সময়ের পার্থক্য। সময়ের পার্থক্য আব্দুল্লাহ বলেছে সময়ের পার্থক্য কত হবে? আব্দুল্লাহ আসুনি? স্যার আমি বুঝি নাই। মানে সময়ের পার্থক্যটা কত হবে এখানে? যে সময় T1 আগে প্রথম T1 ছিল, এখন T2, পরে T2। তো সময়ের পার্থক্যটা কিভাবে করব আমরা? T1 - T2 মানে নাকি T2 - T1? এখানে সময় কোনটা বেশি? স্যার যেটা বড় হবে সেখান থেকে বিয়োগ হবে ছোটটা। যেটা বড় সেখান থেকে নয়, কোনটা বেশি এখানে, কোনটা সময় বেশি? স্যার এটা তো বুঝতেছি না। এটা বুঝেছো না? T1 হচ্ছে সবসময় T1 T2, T1 আগে না T2 আগে বলো? T1 আগে। তো T1 আগে শুরু, T1 এখন শুরু হলে এই সময়ে, T2 কিছুক্ষণ পরে হবে। T1 যদি এখন হয় T2 কিছুক্ষণ পরে হবে, আর T2 যদি এখন হয় তাহলে T1 হচ্ছে কিছুক্ষণ আগে। ঠিক আছে না কথা? তাহলে কোনটা বড়, T1 না T2 বড়? T1 বড়। T1 T2, T1 যদি এখন হয় T2 হবে কিছুক্ষণ পরে। আমরা এখন একটা কাজ শুরু করছি, ভাত এখন বসাইছো তুমি, ভাত T2 সময় এখন ভাতের এই অবস্থা, T1 সময় ভাতের এই অবস্থা, T2 সময় কি অবস্থা হবে? T2 বেশি হবে, তাই না? তাহলে এখন T1 আর T2 কোনটা বড়? T2 বড়। T2 বড়। সবসময় আমরা লেখার সময় T1 যখন T2 লিখবো T1টা ছোটই থাকবে শুরু, বা একটা সময় শুরু বলবো না, যে কোনো একটা সময় T1 যদি হয় কিছুক্ষণ পরে হবে T2। আর যদি তুমি এখন বলো এটা T2, তাহলে কিছুক্ষণ আগে ছিল T1। যেভাবেই বলো T2টা হচ্ছে বড়, T1 হচ্ছে ছোট। T2 বড়, T1 ছোট। তাহলে T2 - T1 ইকুয়াল টু DT, ইকুয়াল টু DT। এবার বলো যে উৎপাদ ঘনমাত্রা পার্থক্য। উৎপাদের
এবার বলবে কে? এবার বলবে জিলানি, বলো উৎপাদের ঘনমাত্রা পার্থক্য কি? এখানে কোনটা বড়, x1 বড় না x2 বড়? জিলানি। স্যার একটু বড়, কারণ সময়ের সাথে উৎপাদের বৃদ্ধি পায়। গুড, x2 টা বড়। এই তো পাচ্ছে, বুঝছে? তাহলে x2 মাইনাস x1। সেই কেউ এরকম কেউ আসো বুঝো না এই কথাটা, x2 মাইনাস x1, এখানে x2 টা বড়, কারণ সময় যেহেতু t2 টা বড়, তাই t2 মানে কিছুক্ষণ পরে প্রোডাক্টটা বেশি হবে। এখন থেকে এখন যা আছে, আমি এখন শুরু বলবো না, এখন যা আছে এর কিছুক্ষণ পরে প্রোডাক্টটা বাড়বে, সুতরাং t2 সময়ে প্রোডাক্টটা যে x2 সেটা বেশি হবে, তার মানে হচ্ছে x2 মাইনাস x1। পার্থক্য হচ্ছে কি? এখন এই পার্থক্যটা ধনাত্মক ঋণাত্মক, এটা বলবা বুসরা, এই পার্থক্যটা কি ধনাত্মক না ঋণাত্মক? ঋণাত্মক। বুসরা, এই x2 টা স্যার বড়, ধনাত্মক হবে। হ্যাঁ x2 থেকে যদি x1 বিয়োগ করি তাহলে কি বড়টা থেকে ছোটটা বিয়োগ করলে ধনাত্মক dx। ये সব বিক্রিয়ার উৎপাদ অনুসারে বিক্রিয়ার গতিটা কি হবে? বিক্রিয়ার গতি সমান কি হবে? dx বাই dt। তাহলে এখানে কি হবে না? dx by dt। জি, dx বাই dt। এই dx এখানে মাইনাস হবে না। না, মাইনাস হবে না, যেহেতু প্রোডাক্ট সময়ের সাথে প্রোডাক্ট বাড়তেছে আর সময়ের সাথে বিক্রিয়ক কমতেছে। স্যারে কার্ভ দেখাবো এখন। তাহলে সময়ের সাথে বিক্রিয়ক কমতেছে আর উৎপাদ বাড়তেছে, যার কারণে বিয়োগ করতে, তাহলে উৎপাদের ঘনমাত্রা পার্থক্য যেটা আমরা পেলাম, আচ্ছা এটা, তাহলে এটা হলো কি অ্যাকর্ডিং টু প্রোডাক্ট, যেহেতু সময়ের সাথে বিক্রিয়ক কমবে এই জন্য তার পার্থক্য হচ্ছে ঋণাত্মক, কারণ আমরা উৎপাদ থেকে অর্থাৎ ফাইনাল থেকে ইনিশিয়াল বিয়োগ করব, সেই ক্ষেত্রে বিক্রিয়ার ক্ষেত্রে ফাইনালটা কম, ইনিশিয়াল বেশি ছিল, যার কারণে বিয়োগফলটা হবে ঋণাত্মক। আর প্রোডাক্টের ক্ষেত্রে বিয়োগফলটা হবে ধনাত্মক, কারণ যত সময় যাবে তত উৎপাদ বৃদ্ধি পাবে, তো ফাইনালটা বেশি হবে, বেশি থেকে কম বিয়োগ করলে ধনাত্মক হবে। এখানে আমরা ঘনমাত্রা দিব, ঘনমাত্রা m মানে মোলারিটি, আর এখানে সময় t সেটা হবে সেকেন্ডে। এই মাইক্রো অফ রাখো সাদিয়া, জি স্যার। কারণ অন্যজনের কানে তো সমস্যা হয়ে যাবে, অনেকে তো হেডফোন ব্যবহার করে তো সাউন্ডের সমস্যা। একটু শুনো স্যারে কি বলি, শুনো। এখন আমরা এটা করব বিক্রিয়ক অনুসারে। আচ্ছা, এখন এখানে আমরা সব দিয়ে দিই, এটা খুব একটু মনোযোগ দাও, সৃজনশীল প্রশ্ন এরকম থাকে। এঁকে ফেলো আস্তে আস্তে, এঁকে ফেলো, কথা না বলে আস্তে আস্তে এঁকে ফেলো। এখানে 10, 20, 30, 40, 50, 60, 0.2, 0.4, 0.6, 0.8, 1। এই দেখা যায়নি? দেখতেছ? ঠিক আছে, দেখা যায়, যেহেতু কেউ কিছু বলতেছে না মানে দেখা যায়। এখন আমরা এটা করব বিক্রিয়ক অনুসারে, করব। তো বিক্রিয়কের প্রথমে কি ঘনমাত্রা কি সর্বোচ্চ থাকবে না সর্বনিম্ন থাকবে? বিক্রিয়কের ঘনমাত্রা সর্বনিম্ন। বিক্রিয়ক কোন দিকে থাকে? সর্বোচ্চ থাকবে। এই ছেলে বিক্রিয়ক সর্বোচ্চ কোনটা থাকবে। বলো?
এখানে বিক্রিয়ক কোনটা, এ না বি? এ এ এ হলো বিক্রিয়ক, এটা হলো বিক্রিয়ক, স্যার এ বিক্রিয়ক। হ্যাঁ এটা হলো রিঅ্যাক্ট্যান্ট। রিঅ্যাক্ট্যান্ট হলো প্রোডাক্ট। প্রোডাক্ট। হ্যাঁ, কারণ যখন স্যাররা বলে বা আমরা বলি, বলার সময় এই শব্দগুলি জানা থাকলে বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, ইংলিশে জানা থাকলে বুঝতে সুবিধা হয়। তাহলে এই যে এটা যখন আমরা বিক্রিয়া শুরু করলাম তখন এটা সর্বোচ্চ না, কোনটা বেশি? যখন শুরু করলাম এটাই তো সবচেয়ে বেশি, এটা তো নাই, শুরুতে আসেনি। আমরা এই যে আরো একটা চ্যাপ্টার করলাম না, এখানে কি শুরুতে কি এটা, শুরুতে এটা সর্বোচ্চ, আর শুরুতে এটা কি, শুরুতে এটা নাই, জিরো। এটার ঘনমাত্রা যে সর্বোচ্চ, এটার ঘনমাত্রা জিরো। তাহলে এখানে এই কার্ভের মধ্যে, এই কার্ভের মধ্যে সর্বোচ্চ কোনটা এখানে দেখা যাচ্ছে? সর্বোচ্চ কত, কোনটা সর্বোচ্চ? হচ্ছে 1। 1 কখন, কোন 1 স্যার? 1 হলো শূন্য সময়, টি যখন 0 তখন। এটা কি তোমরা আঁকতে পারছো নি? জি স্যার। আচ্ছা, এখন আমরা যে এই যে 0 টাইম, তখন বিক্রিয়ক কি কম না সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি। গুড, সবচেয়ে বেশি। তার মানে শুরুটা এখান থেকে হবে। এই যে সময়ের দিকে যাচ্ছি আমরা, এই যে সময়, যতই সময় যাবে তত কি হবে, কমতে থাকবে। এই লাইটটা স্যার একটু, হ্যাঁ, যত সময় যাবে তত বিক্রিয়ক কি হবে, কমতে থাকবে। এবার আঁকো, এটা কাজ আছে, এটা রাখো। আমারটার সাথে না মিললেও চলবে, অসুবিধা নেই, কিন্তু আমার এটার উপর ভিত্তি করে আমরা ক্যালকুলেশন করবো, আর তুমি তোমারটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন করবে। যে যারটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন করবে, এখন আমার শিখার দরকার, আমরা শিখবো। পরীক্ষা যেটা আসবে তুমি খাতা আঁকার দরকার নাই, প্রশ্নে যেটা থাকবে সেই মানের উপর, সেই মানে চিত্রের উপর ভিত্তি করে তুমি ক্যালকুলেশন করবে। আমার আঁকা শেষ। এবার আমরা কি করব, এটা প্লট করব। দেখো এভাবে, একবার সহজ, কঠিন কিছু না। এই একটা প্লট করলাম, সেটা প্লটটা ছোট হতে পারে, বড় হতে পারে, অসুবিধা নাই। এটা প্লট করলাম, তুমি ইচ্ছে করলে আরো এদিকেও করতে পারো, এদিকেও করতে পারো, এখানেও করতে পারো। তখন উপর দিকে করা যাবে না, করতে হবে নিচে। এবং এটা একটা হিসাব আছে, হিসাবটা স্যার সুন্দর করে বুঝিয়ে দিব। একটু মনোযোগ দাও, কেউ কার সাথে সাইড টকিং করিও না, আর বাসায়ও কার সাথে কেউ কথা বলিও না। হ্যাঁ, চুপচাপ থাকবা, ঠিক আছে? তাহলে এখন দেখো, আমরা এটাকে এভাবে চিহ্নিত করি। আমি যাকে প্রশ্ন করবে শুধু সেই উত্তর দিবে, বাকিরা শুনবে। আর শোনার পরে যদি না বুঝো তাহলে মাইক্রোফোন অন করে তোমরা প্রশ্ন করতে পারবে। হ্যাঁ, এবার আমাকে বলো, এই যে এটা কি T1 না T2? এটা বলবে নিহা। বুঝতে আসছে? বুঝতে বলো। বুঝতে আছে? প্রশ্নটা আবার বলেন। কষ্ট হচ্ছে যে এই যে দুটো অবস্থা, এটা হলো টি এর লাইন, অর্থাৎ আমরা x লিখলাম, x অক্ষর টি এর অক্ষ, ঠিক আছে? টি এর লাইন এটা। এই যে এই টি, এটা হলো টি, এটাও টি। এখন এটা কি, কোনটা T1? এটা T1 না এটা T1? T1
ওয়ান তো এটা যেটা স্যার আপনি হাত দিয়েছেন এটা T1 না? আমাকে প্রশ্ন করো কেন? তুমি বলো, আমি প্রশ্ন করি তোমাকে। উত্তর এভাবে দেয় না যে স্যার এই যে আপনি যে হাত দিয়েছেন এটা হচ্ছে T1। T1 না বললে তো আবার আমাকে প্রশ্ন করা হলো। তুমি বুঝে বলো, স্যার বুঝছি। অসুবিধা নাই, না বুঝলে স্যার বুঝাই দিব। এটা কি? আমি কিছুক্ষণ আগে বলেছি, T2 শোনো, আমি কি আগে বলেছি যে যেটা কম সেটা T1। T1 এবং 2, 1 বেশি না 2 বেশি বলো? 2 বেশি 2 বেশি 2 বেশি। তাহলে T1 সেটা কম, এটা T2 T2 টা সেটা বেশি। কম জি স্যার এই T1 এখান থেকে শুরু হলো না, তাহলে এখানে শুরুটা কি T1, T1 এটা হচ্ছে T2। মনে থাকবে? ধমক দিছি, মাইন্ড করিও না, ঠিক আছে নি? এই যেটা কম T1, এটা বেশি T2। তাহলে এটা হচ্ছে T1, কারণ এটা না জানলে তো হবে না বাবা, তোমাদের পারবে না তোমরা, কথা বলছো নাই? এটা হচ্ছে T1, এটা কি T2। T2 এবার জাইমা, একটু কঠিন। এই যে আমরা এটা তো কিসের ঘনমাত্রা, তাই না? সি এর ঘনমাত্রা, আমরা জি স্যার। এটা হচ্ছে বিক্রিয়কের জন্য, তাই না? এটা বিক্রিয়ক, এটা আমরা এখানে লিখবো বিক্রিয়ক। এই রেখাটা হচ্ছে কি বিক্রিয়কের, বিক্রিয়ক। এই রেখাটা কার? বিক্রিয়কের। আচ্ছা, এবার জাইমা বলো, এখানে সি, এখানে সি, এখন কোনটা C1 কোনটা C2? স্যার এনি 0.2 টা হইছে C2 কাছাকাছি যেটা, আর 0. এটা C2 আর যেটা 0.6 সেটা C1। গুড, একবারে একদম ঠিক। কেন? আমরা শুরুটা করছি যে দিক থেকে, শুরুটা করছি যে দিক থেকে, আমরা শুরু করছি এদিক থেকে, তার মানে শুরুটা, এরপরে এটা আস্তে 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 এখানে আসলো, তার মানে যে দিক থেকে আমরা আহাটা শুরু করলাম, শুরুটা হবে C1, এরপর কিছু পরে গেলে হবে C2, ঠিক আছে নি? তাহলে আমরা দেখতে হবে আমরা কোন দিক থেকে আসছি। আমরা এই দিক থেকে এদিকে যাইনি, কিন্তু আমরা গেছি উপর দিক থেকে নিচের দিকে। তাহলে আমাদের শুরুর যাত্রা শুরুটা হবে C1, এর পরেরটা হবে C2। আমরা টাইমের কথা বলেছি, আমরা এই দিক থেকে এদিকে যাচ্ছি, তাহলে শুরুটা হবে T1, এর পরেরটা হবে T2। ঠিক আছে না কথা? তাই এটা হবে জি স্যার। C2। এবার আমরা বের করব এখানে C1 কত, C2 কত, T1 কত, T2 কত। এখানে লিখবো আমরা উপরোক্ত লেখ চিত্র হতে পাই। ঠিক আছে, তাহলে এখানে এই C1 টা কত কে পারবা? C1 টা হবে 0.6। আচ্ছা, 0.6 আর C2 টা কত হবে? C2 0.2 না, এটা 0.2 এটা তো এখানে, আর এটা ও তাহলে এটা হিসাব করার একটা সহজ কৌশল স্যার শিখিয়ে দিচ্ছি। এই কথা বুঝছো কিনা? এটা তো 2 হবে না, 2 থেকে 0.2 থেকে বেশি না? জি স্যার। জি স্যার। 0.2 থেকে বেশি। একবার স্যারে একটা সহজ কৌশল শিখিয়ে দিচ্ছি, দেখো। সেটা হচ্ছে তোমার 0.2, এটার পার্থক্য কত বলেছে? পার্থক্য কত? পার্থক্য 0.2 0.4 হচ্ছে 0.2, 0.2 পার্থক্য কত? 0.2। 0.2 আচ্ছা, তো এখন এই ইনটু, আমরা যদি মনে করো এই পুরাটাকে 10 গড় ধরি, এই অংশটাকে 10 গড় ধরি, 10 গড়, কয় গড়? সহজ, 10 গড়। কয় গড় ধরবো? 10 গড়। এটা নিচে লিখলাম। এখন দেখো তো, এই 10 গড় ধরলাম, তাহলে এই জায়গাটুকু, এইটুকু জায়গা কয় গড় হতে পারে?
2 ঘর, 2 গড়, 2.5 গড়, 3 গড়, অসুবিধা নাই। 2 গড় ঠিক আছে, 2 গড় হতে পারে, কারণ এটা করলে এখানে 5 ভাগ করলে তোমার 1 ভাগ হবে এখানে, মানে 2 গড় হবে। গুড, এই তো পারছো, এই 2 গড়। এই কথাটা কে বুঝো নাই বলো? মাইক্রোফোন অন করে বলো। এই যে এদের মাইক্রোফোন অন কেন স্যার আমি বলো? স্যার একবার আরেকবার বলছি, দেখো আমরা বলছি প্রথম কথা হচ্ছে যে এই বড় একটা ঘরের পার্থক্য কত, এই পুরোটা ঘরের পার্থক্য কত। দেখো এখানে 0.2 আর এখানে হলো 0.4, মানে 0.4 থেকে 0.2 গেলে 0.2, ঠিক আছে নি? আর পুরা ঘরটাকে আমরা 10 ঘর কল্পনা করব। বেশ 10 কেন ধরলেন? 5 ধরতে পারো, 20 ধরতে পারো, অসুবিধা নাই। আমরা মোটামুটি 10 ধরলাম, এটা আমাদের ইচ্ছা, হিসাবের সুবিধার্থে 10 ধরলাম। আচ্ছা, তো এই 10 কত দিলাম আমরা? 10। এখন এই যে পুরোটা যদি স্যারে আরো ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এতটুকু আমরা 10 ধরছি, আমাদের আছে এইখানে, এই যে এখানে, তাহলে এটা কি হবে? পুরোটা যদি 10 হয়, 10, তাহলে এতটুকু কত হবে? 2। একজন বলছে কি এতটুকু 2, এই জায়গাটুকু, 2, হ্যাঁ 2 হতে পারে। এই জায়গাটুকু হচ্ছে 2 আর এই পুরোটা হচ্ছে 10। 10 এই জন্য এই 10 ভাগে বুঝছি স্যার। 2। এটা তোমাদের ম্যাথমেটিক্স বা অন্যান্য জায়গা তো আছে, ফিজিক্সও আছে, এর মধ্যে হিসাব নিকাশ। এই হিসাবটা সবচেয়ে সহজ। তাহলে কত হলো? 10 ভাগের 2। এটা সবাই বুঝছো এখন আশা করি, 10 ভাগের 2। অর্থাৎ এই যে পয়েন্ট টু যেই গড়টুকু আছে, এইটা পুরোটাকে আমরা 10 বলে কল্পনা করলাম। এর সাথে 10 কেন? তুই 5ও ধরতে পারো। তুই 5 ধরে তখন বলবে স্যার এটা মানে 1 হবে। যদি 20 ধরো তাহলে বলবে স্যার এটা 4 হবে, 4। তাহলে আমরা এটা স্ট্যান্ডার্ড, মোটামুটি ছোট না বড় নয়, আমরা 10 ধরলাম। কত? 10 ধরলাম। আমরা এই 10 ধরে কাজটা করলাম, 10 ধরে কাজটা করতে তাহলে কত রেজাল্টটা কত হচ্ছে? রেজাল্টটা কত হচ্ছে? 0.04. 0.04। তাহলে আমাদের আগের আছে কত? 0.2, নিচ থেকে 0.2 না? 0.2 তার সাথে জি, স্যার। কত হবে? এই এতটুকু হচ্ছে 0.04, এতটুকু হচ্ছে 0.04, এই জায়গাটুকু হচ্ছে কি 0.04। 4. তাহলে 0.2 যোগ 0.04 ইকুয়াল টু 0.20, 0.24. সরি 0.24, তাহলে কি হলো? 0.24। 0.24. জি, 0.24। এটা একবার সহজ হিসাব 4। তাহলে আমাদের এই C2 টা হবে কত? 0.24. 0.24। কি যারা কি কম বুঝছো এরকম আছে না কেউ? এখনো বুঝো নাই? কত কর T1 12. ধরলে হবে? এখানে মনে করো কত হতে পারে? T1 12. 12. 12 হইলে 10, ঠিক আছে। এটা যদি 1 ঘর ধরো তাহলে 2 ঘর ধরলে ঠিক আছে, মোটামুটি এটা আন্দাজ ধরলে হিসাব করার দরকার নাই। 12, ঠিক আছে, 12 ধরলাম। তাহলে এখানে এটা কত? এটা 42. 42 42 বা 43। 42 হবে স্যার। এটা এই গ্যাপ থেকে এই গ্যাপটা একটু বেশি না? 42 ধরলে হবে, অসুবিধা নাই। এই ক্ষেত্রে আমরা 42 ধরলো, রেজাল্ট তোমার কাছাকাছি হবে। 43 ধরি কেউ করলো সে ফুল মার্কসে পাবে, বুঝছো নি? 42 ধরি করলো স্যার যে মার্কস পাবে, 43 ধরি করলো সে মার্কস পাবে, কারণ একটু করে আন্দাজে যেটা বোঝা যায় আর কি। আবার 50 লিখলে হবে না, 45 লিখলেও হবে না, কারণ 45 তো এই মাঝামাঝি, তাই না? কিন্তু 42, 43 হবে। আর কেউ যদি চোখে একটু বাঁকা দেখে সে যদি 41 লাগে তাও হবে, অসুবিধা নেই, ঠিক আছে। এবার আসো সময়ের পার্থক্য লেখো। সময়ের পার্থক্য সমান T2 - T1
T2 হচ্ছে 42 মাইনাস T1 হচ্ছে 12 হলো 30। এবার ঘনমাত্রার পার্থক্য, ঘনমাত্রার পার্থক্য দেখি, ঘনমাত্রার পার্থক্য তোমরা বের করো কি হবে। C2 মাইনাস C1, সরি ঘনমাত্রার পার্থক্য C2 মাইনাস C1। C2 হচ্ছে না বুঝলে প্রশ্ন করবে আমাকে গ্রহণ করে, তাহলে 0.24 মাইনাস 0.6 সমান কত? 0.3 minus 0.36. Point 012. Mole per liter per second. জি, মোল পার লিটার। আমরা এমটাকে বাংলায় লিখছি আর কি, এটা না লিখলেও হবে, জাস্ট এখানে এখন শিখতেছি যেহেতু এখন লিখতেছি আর কি। মোল পার লিটার পার সেকেন্ড, অর্থাৎ এম হচ্ছে মোল পার লিটার, মোলারিটি পার সেকেন্ড, মোল পার লিটার পার সেকেন্ড। কি ইনশাআল্লাহ বোঝা গেছে? এখানে জি স্যার। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। জি স্যার। বেসিক্যালি ঘনমাত্রা যে প্রক্রিয়ার গতি হার আমরা যার উপর ভিত্তি করি বের করি না কেন, এটা সবসময় ধনাত্মকই হবে। কিন্তু সমীকরণে যেহেতু ঋণাত্মক আর মানটা ঋণাত্মক, দুইটা মিলিয়ে ধনাত্মক হয়ে গেল, তাহলে বোঝা গেছে এটা যে বিক্রিয়ার হার সেটা ধনাত্মক হবে, সেটা বিক্রিয়কের উপর ভিত্তি করে হোক আর উৎপাদের উপরে ভিত্তি করে হোক। এবার আমি তোমাদেরকে এই একটা বাইরের কাজ দিব, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রোডাক্ট। অ্যাকর্ডিং টু প্রোডাক্ট তোমরা না একে একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ আনতে গেলে তোমাদের ব্যস্ত হয়ে যাবে। তো তো এই কি করবা, এটা এভাবে করবে, এভাবে করবে, এভাবে করবে, করে কালকে আমাকে দেখাইবা কার কত হয়েছে। তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, ঠিক আছে।